প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে পহেলা এপ্রিলের শুভেচ্ছা। এপ্রিল মাস মানেই হলো বসন্ত আর গ্রীষ্মের মিলন মেলা। তবে এই আনন্দের মিলন মেলার মাঝেও আমাদেরকে করোনার প্রাদুর্ভাবের কারণে থাকতে হবে সর্বদা সচেতন ও সতর্ক। ঠিক আছে? গত ক্লাসে আমরা ফেব্রুয়ারি 1969 সম্পর্কে পড়েছিলাম। আজকে ফেব্রুয়ারি 1969-এর কবি পরিচিতি অর্থাৎ কবি শামসুর রহমান সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা মূল পাঠে চলে যাব। মূল পাঠের আগে আমরা একটু পাঠ পরিচিতিটা সম্পর্কে জেনে নেব, কারণ প্রত্যেকটা পদ্য এবং গদ্যের ক্ষেত্রে পাঠ পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। পাঠ পরিচিতির উপরে ভালো দখল থাকলে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে খুবই উপকার হয়। অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রত্যেকটা বিষয়ের জন্য, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবারই পাঠ পরিচিতিগুলো পড়া খুবই দরকার বলে আমি মনে করি। ঠিক আছে? পাঠ পরিচিতি পড়লে আরেকটা বিষয় ভালো হয়, সেটা হচ্ছে বাক্যের সাজানোটা বা একটা বাক্য গঠন করার জন্য কিভাবে সেটা সাজাতে হবে, কিভাবে গুছিয়ে লিখতে হবে, সেই দখলটাও তোমাদের ভালো আসবে। ঠিক আছে? সেজন্য পাঠ পরিচিতির উপর ভালো দখল রাখবে। এসো আমরা ফেব্রুয়ারি 1969 সম্পর্কে আগে জানি। মাস হচ্ছে কোন মাস? দেওয়াই আছে ফেব্রুয়ারি মাস, কিন্তু সাল দেওয়া আছে 1969। 1969-এ আমাদের বাংলাদেশের ইতিহাসে বা আমাদের স্বাধীনতার ইতিহাসে গণ অভ্যুত্থানের সময়। 1969-এর গণ অভ্যুত্থান হচ্ছে বাঙালির রাজনৈতিক ও ঐতিহাসিক মুক্তির একটি সংগ্রামের কাহিনী। ঠিক আছে? যে সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা এবং 1968 সালে বাংলায় যে শিক্ষা আন্দোলন হয়েছিল, ছাত্রদের সেই 11 দফার ভিত্তিতে, অর্থাৎ 6 দফা এবং 11 দফার ভিত্তিতে এই আন্দোলনটা গড়ে তোলা হয়েছিল এবং বাংলার সর্বস্তরের মানুষ এসে সে আন্দোলনে যোগদান করেছিল। এটাকে বলা হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান। আমরা এখন সে 1969 সালে ফেব্রুয়ারি মাসের চেতনা নিয়ে কবি যে কবিতাটি রচনা করেছে সেই সম্পর্কে একটু জানবো। প্রথমে আসি ফেব্রুয়ারি 1969-এর পাঠ পরিচিতি। ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমে, অর্থাৎ ওনার যে কাব্যগ্রন্থের নামগুলো আমরা পড়েছি সেখান থেকে নিজ বাসভূমে যে কাব্যগ্রন্থটা ছিল সেই কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। ফেব্রুয়ারি 1969 দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। অর্থাৎ একটা জাগরণ, জনগণের মধ্যে একটা যে জাগরণ ঘটেছিল সেই জাগরণের একটা কবিতা, একটা চেতনার কবিতা। 1969-এ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে, অর্থাৎ আমাদের এই বাংলায়, বর্তমান বাংলায় যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে 1969-এ ক্ষুব্ধ হয়ে ওঠে। 1969-এ অর্থাৎ আমাদের পাকিস্তানি বাহিনীদের বা পশ্চিম বা পাকিস্তানিদের নির্যাতন, অত্যাচার, শোষণের বিরুদ্ধে এদেশের মানুষ যে সোচ্চার হয়ে উঠেছিল, সেই চেতনা থেকে এই 1969-এর গণ অভ্যুত্থানটা হয়েছিল। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয়ে ঢাকার রাজপথে, মানে সেই সময়ে প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে স্কুল, কলেজ, সব স্তরের মানুষ এসে জড়ো হয়েছিল কোথায়? ঢাকার রাজপথে আন্দোলনে নেমেছিল, সংগ্রামে নেমেছিল, অধিকার আদায়ের দাবিতে, শোষণ রুখে দাঁড়ানোর দাবিতে। শামসুর রহমান বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্প ভাষ্য রচনা করেছেন এই কবিতায়। কবিতাটিতে দেশ মাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মাহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মূর্ত করে তুলেছেন। মানে এই 1969 সালে বাংলার মানুষ যে প্রাণ দিয়েছিল, এটার জন্য যে সংগ্রামী হয়ে উঠেছিল, তাদের যে আত্মত্যাগ, আত্মাহুতি, সেই প্রেরণাটাই বা ওই প্রতিচ্ছবি তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। কবিতাটি 21-এর রক্তঝরা দিনগুলোতে সৌর শাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের
আত্মাহুতির মহার্থে প্রগাঢ়তা লাভ করেছে। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি বা 1952 সালের যে আমাদের মাতৃভাষা আন্দোলন হয়েছিল, সেই মাতৃভাষা আন্দোলনের চেতনা নিয়েই এই কবিতাটি রচিত হয়েছে। গদ্য ছন্দ ও প্রবহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। অর্থাৎ এই কবিতাটি কোন ছন্দে রচিত? গদ্য ছন্দে রচিত, এবং ভাষা হচ্ছে কিরকম? প্রবহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। আসো আমরা এবার মূল কবিতার মধ্যে আসি। আমি কবিতাটি প্রতিটা লাইন পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি এরপরে তোমাদের আর এই কবিতার উপরে কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে। হ্যাঁ, আসো আমরা এবার মূল কবিতায় আসি। কবিতাটা কিরকম দেখো। প্রথমে আমি বলেছি যে যে মাসের নাম দেওয়া আছে সেই মাসটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস আমরা জানি আমাদের ফেব্রুয়ারি মাস হচ্ছে ভাষার মাস। 1952 সালে এই ফেব্রুয়ারি মাসেই ভাষার জন্য আমাদের সন্তানরা প্রাণ দিয়েছিল, এই বাঙালিরা প্রাণ দিতে হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এক বিরল কাহিনী হচ্ছে এটি, যে নিজের মুখের ভাষার জন্য কাউকে প্রাণ দিতে হয়েছে। ঠিক আছে, সেজন্য ফেব্রুয়ারি মাস হচ্ছে আমাদের জন্য অনেক শ্রদ্ধার একটা মাস, অনেক ইতিহাসের একটা মাস। এবং ফেব্রুয়ারি মাসে 1952 সালে ফেব্রুয়ারি মাসের পর থেকে যে আন্দোলন সেই সময় শুরু হয়েছিল, সেই আন্দোলনের প্রেরণা নিয়ে আমাদের 71-এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের যে প্রেরণা সেটা আমরা 52 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে পেয়েছি। দেখো কবিতাটার মধ্যে কি বলেছে, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। আমি এখানে কিছু শব্দার্থ দিয়েছি, যে শব্দের অর্থগুলো তোমাদের পড়ার সময় বুঝতে কষ্ট হবে, সেই শব্দার্থগুলো আমি এখানে দিয়েছি। দেখো, নিবিড় শব্দের অর্থ হচ্ছে কি? ঘন। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। অর্থাৎ আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, অর্থাৎ কৃষ্ণচূড়া ফুল, যেটা 21 ফেব্রুয়ারি মাস আসলেই দেখা যায় কৃষ্ণ গাছে গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটে, পলাশ ফুল ফুটে। হ্যাঁ, এই কৃষ্ণচূড়া ফুলকে শহীদের রক্তের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ কৃষ্ণচূড়া ফুলের রং হচ্ছে লাল, তার জন্য এই কৃষ্ণচূড়া ফুলকে শহীদের রক্তের সাথে তুলনা করা হয়। সেজন্য ওই 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি নিয়ে এই চেতনাটা কবির ভেতরে জেগে উঠেছে, যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে কেমন নিবিড় হয়ে, মানে খুব ঘন হয়ে, হ্যাঁ, একেবারে কোনো ফাঁকা জায়গা নেই, খুব নিবিড় ভাবে ফুটে উঠেছে। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতি গন্ধে ভরপুর। বুদবুদ শব্দের অর্থ দেখো জলবিম্ব দিয়েছে, অর্থাৎ পানির মধ্যে যে একটা বুদবুদের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে রক্তের বুদবুদ। হ্যাঁ, স্মৃতি গন্ধে ভরপুর, অর্থাৎ শহীদদের ঝলকিত রক্তের বুদবুদ নিয়ে যেন ওই ফুলগুলো, কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটে উঠেছে। এবং প্রকৃতির নিয়মে এই কৃষ্ণচূড়া ফুল প্রতি ফেব্রুয়ারি মাসেই ফুটে, কিন্তু ওই 1969 সালে ফেব্রুয়ারি মাসে গণ অভ্যুত্থানের জন্য যে আন্দোলন সৃষ্টি হয়েছিল, সে আন্দোলন দেখে কবির মনে হচ্ছে যে 1952 সালে ফেব্রুয়ারি মাসে বাঙালি যেভাবে সোচ্চার হয়ে সংগ্রামে নেমেছিল, এই 1969-এ এসে যেন বাঙালি ওভাবে সংগ্রামী হয়ে উঠেছে, এবং ওই কৃষ্ণচূড়া ফুল যেন শহীদদের রক্তের বুদবুদ হয়ে ফুটে উঠছে। 21শে কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, অর্থাৎ আমাদের 21শে কৃষ্ণচূড়াকে আমাদের চেতনার রং বলা হচ্ছে। কেন দেখো, আমাদের এই বাঙালি জাতির উপরে অনেক অত্যাচার, নির্যাতন, অনেক কিছু করেছে পশ্চিম পাকিস্তানিরা, এবং আমাদের মুখের ভাষাটাও কিন্তু তারা কেড়ে নিতে চেয়েছিল, এবং আমাদের এই ভাষার জন্য বাঙালিকে প্রাণও দিতে হয়েছিল। সেজন্য বলা হচ্ছে 21শে এই কৃষ্ণচূড়া ফুলের যে রং, লাল রং, সেটা হচ্ছে আমাদের চেতনা, আমাদের চেতনারই রং। তোমাদের এখানে টিকা আছে, দেখো টিকার মধ্যে কিন্তু এটা খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। দেখো কি লিখেছে, প্রতি বছর শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফোটে,
কবির মনে হয় যেন ভাষা শহীদদের রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে। তাই 21-এর কৃষ্ণচূড়াকে কবি আমাদের চেতনার রঙের সঙ্গে মিলিয়ে নিতে চান। ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ আর মহিমা যেন মূর্ত হয়ে উঠে ধরে ধরে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে, মানে প্রতিটি কৃষ্ণচূড়ার রং যেন আমাদের ভাষা শহীদদের কথাই স্মরণ করিয়ে দেয়। সেই 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদদের কথাই যেন আমাদের স্মরণ করিয়ে দেয়। তাই বলা হচ্ছে 21-এর কৃষ্ণচূড়া আমাদের কিসের রং? চেতনারই রং। এবং একটা ফুলের নাম দেওয়া হয়েছে, সেই ফুলের নামটা মনে রাখবে। কোন ফুলের নাম? কৃষ্ণচূড়া ফুল। এ রঙের বিপরীতে আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। এখন সে রঙে ছিয়ে গেছে পথ ঘাট সারা দেশ, ঘাতকে অশুভ আস্তানায়। হ্যাঁ, এর মানে হচ্ছে আমাদের যে সংগ্রামের বা আমাদের যে চেতনার রং জেগে ওঠে, সেটার মাধ্যমে আমাদের ভালো লাগা থাকলেও এর বিপরীতে একটা রং আছে, যে রংটা আমাদের ভালো লাগে না, যেটা আমাদের জন্য সন্ত্রাস ডেকে আনে বা খারাপ কিছু করে, অন্যায় অত্যাচার শোষণ নিপীড়নের কথা স্মরণ করিয়ে দেয়। সেই রং আমাদের চোখে ভেসে ওঠে, সেই রংটার কথাই বলছে। প্রাত্যহিকতায় মানে প্রতিনিয়তই আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সেই রঙে ছেয়ে গেছে পথ ঘাট সারা দেশ, ঘাতকে অশুভ আস্তানায়। দেখো আমি এখানে দিয়েছি ঘাতক মানে হচ্ছে খুনি, অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীদের কথা বলা হচ্ছে। আস্তানা মানে হচ্ছে আশ্রয়স্থল। হ্যাঁ, মানে সর্বস্তরে আমাদের দেশের প্রতিটা জায়গায় মনে হচ্ছে এই অশুভ আস্তানায়, পাকিস্তানি হানাদার বাহিনীর আস্তানায় গড়ে উঠেছে। আমি আর আমার মতোই বহু লোক রাত্রিদিন ভুলন্টিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আত্মরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান, অমর বন হচ্ছে তছনছ। তাহলে কি বলছে? আমি আমার মতো কবি, বলছি কি কবি এবং কবি তার মতো অনেকে দেখা যাচ্ছে মানে অত্যাচার নির্যাতন এমন এক পর্যায়ে গেছে যে কাউকে মেরে ফেলছে, কাউকে আত্মরা করে রাখছে, আবার কেউ বা এই অত্যাচার সহ্য করতে না পারে বা শোষণ সহ্য করতে না পারে ভীষণ জেদি হয়ে যাচ্ছে। জেদি মানে হচ্ছে এক রোখা, ঠিক আছে, যেখানে দিয়েছি এক রোখা, ভীষণ জেদি হয়েছে বা দারুণ বিপ্লবে ফেটে পড়ছে, মানে বিপ্লব করছে, সংগ্রাম করছে। হ্যাঁ, চতুর্দিকে মানবিক বাগান। মানবিক বাগান শব্দের অর্থ হচ্ছে, দেখো মানবিক শব্দ হচ্ছে মানবীয় জগৎ। হ্যাঁ, আমাদের পারিবারিক যে বন্ধন বা সুন্দর একটা মানবিক একটা জগৎ আছে, সেই জগৎটাও কি হয়ে যাচ্ছে ওদের কারণে তছনছ হয়ে যাচ্ছে। কমল বন হচ্ছে তছনছ, কমল বন শব্দের অর্থ হচ্ছে পদ্ম বন, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখো মানুষের তোমাদের টিকার মধ্যে দেওয়া আছে মানবিক বাগান, মানবীয় জগৎ, মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ, কমল বন, পদ্মবন। কবি মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কমল বন প্রত্যেকটি ব্যবহার করেছেন, ঠিক আছে। অর্থাৎ আমাদের মানুষের মধ্যে যে স্বাধীনতা, যে সুন্দরভাবে বেঁচে থাকার যে প্রেরণা, সেটা তারা তছনছ করে দিচ্ছে। কারা দিচ্ছে? পাকিস্তানিরা। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। তাই 1969 সালেও মনে হচ্ছে যে সালাম নামে রাজপথে, অর্থাৎ 1952 সালে ভাষা আন্দোলনের সময় যখন ভাষা আন্দোলনের শহীদ হিসাবে সালাম, বরকত, রফিক জব্বার ওনারা রাজপথে নেমে এসেছিল, ঠিক তেমনই মনে হচ্ছে সালামের মতো বা সালামকে প্রতীকী হিসাবে উনি ব্যবহার করেছেন এখানে। সালামের মতো অনেকে রাজপথে নেমে আসছে। তারপর বরকতের মতো অনেকে ঘাতকের থাবার সম্মুখে বুক পেতে দিচ্ছে। হ্যাঁ, সালামের চোখ আজ আলোচিত ঢাকা, মানে সালামের চোখ আজ আলোচিত ঢাকা, অর্থাৎ সালামের মতো যেই তরুণরা আজ আবার রাজপথে নেমে সংগ্রাম করছে, তাদের চোখ দিয়ে ভেসে উঠছে ঢাকার অবস্থানটা। মানে সর্বস্তরের মানুষ, আমরা যখন পাঠ পড়েছি তখনই দেওয়া আছে যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ঢাকার রাজপথে নেমে এসেছে আন্দোলনের করার জন্য বা সংগ্রাম করার জন্য, ওদের দাবি আদায় করার জন্য। তাই বলছে ওই সালামের মতো তরুণদের চোখে হচ্ছে আলোচিত ঢাকা।
সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। শ্যামল পূর্ব বাংলা হচ্ছে বর্তমান স্বাধীন বাংলাদেশ, অর্থাৎ পূর্ব বাংলা বলতে আমাদের বর্তমান স্বাধীন বাংলাদেশকে বোঝানো হয়েছে। তাদের চোখ মুখ জুড়েই দেখা যাচ্ছে কি আমাদের স্বাধীন বাংলাদেশেরই প্রতিচ্ছবি। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝড়ে অবিরত অবিনাশী বর্ণমালা, অর্থাৎ যারা সংগ্রামে নেমেছে, যারা আন্দোলন করছে, তাদের উদ্দেশ্যে সালাম যেন অবিনাশী বর্ণমালা ঝরছে। দেখো এখানে আমি দিয়েছি অবিরত শব্দের অর্থ হচ্ছে বিরামহীন, অবিনাশী অর্থ হচ্ছে অক্ষয়, মানে যেটার কোনো বিনাশ নেই, যেটা কখনো ক্ষয় হয়ে বা বিনাশ হয়ে যায় না। বর্ণমালা হচ্ছে আমাদের ভাষা আন্দোলন হয়েছে, আমাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য বর্ণমালাগুলোকে যেন কি একটা অভ্যর্থনা হিসাবে ঝরে পড়ছে। তাই বোঝানো হচ্ছে কি যে সালামের হাত থেকে নক্ষত্রের মতো, নক্ষত্র কি যেভাবে ঝরে পড়ে সেরকম ঝরে পড়ছে অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, বরকত যেন গাঢ় উচ্চারণে তীব্র উচ্চারণ করে জোরালো শব্দে বলছে। কখনো বীরের রক্তে দুগ্নি মাতার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিৎ উপাত্যকায়। হ্যাঁ, কখনো বা দুঃখিনী মায়ের, মানে যে শহীদ মারা গেছে তার মায়ের অশ্রু জল যেন শেষ হচ্ছে না। হ্যাঁ, ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিৎ উপাত্যকায়। হরিৎ শব্দের অর্থ হচ্ছে সবুজ, আর উপত্যকা অর্থ হচ্ছে প্রশস্ত ভূমি, অর্থাৎ আমাদের এই সবুজ ভূমিতে, মানে এই সবুজ বাংলার কথা বোঝাতে গিয়ে বোঝাচ্ছে কি চির সবুজ উপত্যকায় সেই ফুল যেন ফুটছে, মানে যে ভাষা শহীদদের আত্মত্যাগগুলো যেন ফুল হয়ে ফুটছে, সেই ফুল আমাদেরও প্রাণ। এখানে সেই ফুল বলতে আমাদের বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। সেই ফুল মানে হচ্ছে বাংলা ভাষা, এখানে টিকাতে দেওয়া আছে সেই ফুল আমাদেরও প্রাণ। ফুল বলতে এখানে বাংলা ভাষা বোঝানো হয়েছে। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দে রৌদ্রে আর দুঃখের ছায়ায়, মানে কখনো শিহরণ জেগে ওঠে আনন্দের, কখনো আবার দুঃখের ছায়াও নেমে আসছে এই বাংলার বুকে। অর্থাৎ সেই পশ্চিমা শাসক গোষ্ঠীর শাসন থেকে রক্ষা পাওয়ার জন্য 1969 সালে যে আন্দোলন গড়ে উঠেছিল জনগণের মধ্যে, সেই আন্দোলনকেই বলা হচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থান। এবং 21শে ফেব্রুয়ারির চেতনা নিয়েই উনি 1969 সালে প্রতিচ্ছবি হিসাবে উনি নিয়েছেন, যে 1969 সালে যে আন্দোলন সংগ্রাম চলছে, যে বিপ্লব চলছে, সবার আত্মত্যাগ করছে, আত্মত্যাগ দিতে হচ্ছে। হ্যাঁ, তো সেই সময়টাকে উনি 1952 সালে ভাষা আন্দোলনের ফেব্রুয়ারি মাসের সাথে তুলনা করেছেন। দেখো এখানে আরেকটি টিকা আছে, বুঝি তাই 1969 খাবার সম্মুখে 1952 সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে যে গড়ে ওঠা আন্দোলনে 1969-কে ব্যাপক গণ অভ্যুত্থানের রূপ নেয়। অর্থাৎ 1952 সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলন মানে ক্রমধারায় আস্তে আস্তে 1952 সাল থেকে আস্তে আস্তে শুরু করে আমাদের আন্দোলন জোরালো হতে থাকে এবং 1969 সালে এসে সেটা ব্যাপক আন্দোলনের রূপ নেয়। শহর ও গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত 6 দফা ও ছাত্রদের 11 দফার ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলন ছিল অপ্রতিরোধ্য। আমি প্রথম দিকে বলেছি যে এই আন্দোলনের মূল তাৎপর্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা আন্দোলন এবং ছাত্রদের, অর্থাৎ 1968 সালে যে শিক্ষা আন্দোলন হয়েছিল, ছাত্রদের সেই 11 দফা আন্দোলনের ভিত্তিতে এই অপ্রতিরোধ্য আন্দোলন অর্থাৎ গণঅভ্যুত্থান গড়ে উঠেছিল। এই আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন আসাদুজ্জামান, মতিউর, ডক্টর শামসুজ্জোহা প্রমুখ। এই অংশে কবি শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ও আত্মহুতি দেওয়া বীর জনতাকে ভাষা শহীদ সালাম ও বরকতের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন। অর্থাৎ যারা গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছে বা সংগ্রামে নেমেছে, তাদের সেই সংগ্রামকে তিনি সালামের সাথে এবং বরকত, সালাম বরকত ওনারা যেভাবে প্রাণ দিয়েছিলেন সেই প্রাণ দেওয়া বা শহীদদের সাথে তুলনা করেছেন। এই হচ্ছে আমাদের মূল কবিতাটি। এই কবিতার মাধ্যমে আমরা একটা প্রতীকী চেতনার জাগরণ দেখতে পাই। তোমরা এখান থেকে আগামী ক্লাসে আমাকে
15টি এমসিকিউ করে বা নৈবত্তিক করে আমাকে জ্ঞানমূলকের প্রশ্নের মতো, নৈবত্তিক না সরি, জ্ঞানমূলকের প্রশ্ন তৈরি করে অবশ্যই দেখাবে। গত ক্লাসেও যে জ্ঞানমূলকের প্রশ্নগুলো তোমরা দিয়েছো, যারা দিয়েছো তাদেরকে ধন্যবাদ, কিন্তু যারা করোনি এখনো রেডি, আমি বলবো যে তারা রেডি করে ফেলো, কারণ এতে তোমাদেরই সুবিধা বেশি, তোমাদেরই ভালো হবে বেশি। তোমরা যদি এখন থেকে তৈরি করে রাখো তাহলে ভবিষ্যতে তোমাদের আর কষ্ট করা লাগবে না। তো আশা করব আগামী ক্লাসে তোমরা এখান থেকে 15টি জ্ঞানমূলকের প্রশ্ন তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং আগামী ক্লাস যেটি হবে সেটি হবে আমাদের সম্পূর্ণ ফেব্রুয়ারি 1969-এর সৃজনশীল প্রশ্নের উপরে, মানে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি সেখান থেকে আলোচনা করব। আপাতত আমি তোমাদেরকে কিছু অনুধাবনের প্রশ্ন দিচ্ছি, সেই অনুধাবনের প্রশ্নগুলো তোমরা রেডি করে রাখবে। দেখো আমরা তাহলে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখি। দেখো আমি এখানে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি। 1 নাম্বার, 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, ব্যাখ্যা করো। 2 নাম্বার, এ রঙের বিপরীত আছে অন্য রং, তাও কি, ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো এভাবে আসে, ব্যাখ্যা করো, বুঝিয়ে লিখো, বলতে কি বোঝানো হয়েছে, এভাবে আসে। সেই জন্য আমি বারবার না লিখে একবারে একটু করে লিখে দিয়েছি। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, বুঝিয়ে লিখো। সেই ফুল আমাদেরই প্রাণ, সেই ফুল আমাদের প্রাণ, একদম শেষের দিকে যে লাইনটা আছে, সেই ফুল আমাদের প্রাণ, ব্যাখ্যা করো। 5 নাম্বার, চতুর্দিকের মানবিক বাগান কমল বন হচ্ছে তছনছ। আমি এখানে পুরো লাইনটা লিখে নিই, কারণ পুরো লাইনটা এখানে কভার হবে না দেখে আমি লিখে নিই। তোমরা এটা, আমি ডট দিয়েছি, তোমরা লিখে নিবে, ঠিক আছে? হ্যাঁ, তারপর এটাও বুঝিয়ে লিখো বা ব্যাখ্যা করো, এরকমই হবে। 6 নাম্বার, যে রং সন্ত্রাস আনে বলতে কি বোঝানো হয়েছে? 7, কবি বর্ণমালাকে অবিনাশী বলেছেন কেন? 8, সালামের চোখ আজ আলোচিত ঢাকা, ব্যাখ্যা করো। হ্যাঁ, এই প্রশ্ন উত্তরগুলো তোমরা এখানে 8টা প্রশ্ন দিয়েছি আমি, অনুধাবনমূলক প্রশ্ন, 15টা জ্ঞানমূলকের প্রশ্ন এবং এই 8টা অনুধাবনমূলক প্রশ্ন রেডি করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সবাই জানাবে। এবং এখন থেকেই তোমরা আশা করব এই বিষয়গুলো নোট করে রাখবে, অনুধাবনের প্রশ্ন, জ্ঞানমূলকের প্রশ্ন, কারণ এগুলো তোমরা এখন যদি নোট করে রাখো তাহলে তোমাদের ভবিষ্যতে পরীক্ষার জন্য কাজে লাগবে। যেহেতু সিলেবাস কম করে দেওয়া হয়েছে, শর্ট করে দেওয়া হয়েছে এখন, তো অল্প যে সিলেবাস আছে সেটা যদি একটু মনোযোগ সহকারে পড়ো বা মনোযোগ সহকারে সবকিছু রেডি করে রাখো, সেটা তোমাদের জন্যই মঙ্গল হবে, ঠিক আছে? তাহলে সেই আশায় রইল, তোমরা সবাই এগুলো লিখে আমাকে জানাবে কমেন্ট বক্সে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ধন্যবাদ সবাই।